পার্সপেক্টিভ অফ এইচআরএম, এই চ্যাপ্টারটার থিম হচ্ছে আমরা সাধারণত হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্সে ইনভেস্ট করি না। আমরা ইনভেস্ট করি অর্গানাইজেশনে কোনো কোনো কী বলে অর্গানাইজেশনের জন্য কোনো নতুন বিল্ডিং যদি আমরা কিনি, কোনো নতুন ফ্যাসিলিটি বা ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস কেনার জন্য বা কোনো টেকনোলজির জন্য আমরা বেসিক্যালি ইনভেস্ট করি। কিন্তু অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স বা এমপ্লয়ীদের বেটারমেন্টের জন্য, তাদের অ্যাডভান্সমেন্টের জন্য, তাদের ক্যারিয়ার গ্রোথের জন্য কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আমরা করি না। এখন ইনভেস্টমেন্ট করি না দেখে কিন্তু এই যে যেমন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করি না। তারা যে দক্ষ কর্মী হয়ে উঠবে, কোনো অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ি কিন্তু একদম নিজে নিজে দক্ষ হয়ে উঠতে পারে না। হ্যাঁ, এক্সেপশনাল কেস আছে, কিন্তু আপনি যদি তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তাদেরকে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামে যদি ইনভলভ করেন আপনার এমপ্লয়ীদের, তাহলে কিন্তু তারা আপনার দক্ষ হয়ে উঠবে, ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ওয়েতে কাজটা করতে পারবে এবং এতে আপনার অর্গানাইজেশনের কিন্তু রিসোর্স বাঁচবে, তাই না? একই কাজ কোনো কর্মী যদি কম রিসোর্স ইউজ করে, কম সময়ে, কম টাইমে, মানে লেস টাইমে যদি সেটা সে অ্যাকোয়ার করতে পারে, সেটা আপনার অর্গানাইজেশনের জন্য প্রফিটেবল। এই মানে চ্যাপ্টারটার থিম হচ্ছে এমপ্লয়ীদের জন্য আমি ইনভেস্টমেন্ট করবো, এমপ্লয়ীদের অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্সের জন্য আমি ইনভেস্ট করবো, যাতে করে সেটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের বেটারমেন্টের জন্য কাজ করে এবং ওভারঅল অর্গানাইজেশনের প্রফিটেবিলিটিতেও যাতে এটার একটা ইফেক্ট পড়ে। প্রথমত দেখেন কি দেওয়া আছে, দেখেন হিউম্যান রিসোর্সের স্ট্র্যাটেজিক ভিউ। প্রথমে কি দেওয়া আছে, এমপ্লয়িজ আর ইনক্রিজ ইন ভ্যালু টু অর্গানাইজেশন এন্ড মার্কেটপ্লেস ওয়েন ইনভেস্টমেন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট পলিসিস এন্ড প্রোগ্রামস। যেটা বললাম, অর্গানাইজেশনের পলিসি, রুলস, রেগুলেশন, প্রোগ্রামস, এই সব কিছু এমপ্লয়ীদের বেটারমেন্ট বা অ্যাডভান্সমেন্টের জন্য আমি ইনভেস্টমেন্ট করবো, ঠিক আছে? এবং ইফেক্টিভ অর্গানাইজেশনরা কি করে দেখেন, ইফেক্টিভ যে অর্গানাইজেশনগুলো ইফেক্টিভ, এখন ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ মানে যে অর্গানাইজেশনগুলো সঠিক ডিসিশন নিতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে এট দ্য সেম টাইম, নট অনলি টেক দ্য রাইট ডিসিশন বাট অলসো ইমপ্লিমেন্ট দেম অ্যাজ ওয়েল। এই সঠিক ডিসিশন নিয়ে অর্গানাইজেশন যখন বিজনেসের প্রফিটেবিলিটি বা সাস্টেইনেবিলিটি অ্যাকোয়ার করে, তারা কি করে, তারা কিন্তু রিকগনাইজ করে যে এমপ্লয়ি অর্গানাইজেশনে এমপ্লয়ীদের ভ্যালু আছে, এমপ্লয়িজ হ্যাভ ভ্যালু ইন দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের ফিজিক্যাল এবং ক্যাপিটাল অ্যাসেটসের যেমন একটা ভ্যালু আছে, আমার অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরও একটা ভ্যালু আছে এবং তাদের পিছনেও আমার একটা ইনভেস্টমেন্ট করতে হবে যাতে করে তারা দক্ষ হয়ে উঠতে পারে এবং তারা ভ্যালু, অর্গানাইজেশনের এমপ্লয়িরা ভ্যালুয়েবল সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা হয়তো দেখা যাচ্ছে না, সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো আমি আপনাদের বলেছিলাম যে আপনার কম্পিটিটর যারা, তাদের তুলনায় আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনার কাস্টমারদের কাছে কতটা প্রেফারেবল ইন টার্মস অফ প্রাইস, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ সাস্টেইনেবিলিটি, রিলায়েবিলিটি, ঠিক আছে? এগুলোর দিক থেকে আপনার প্রোডাক্ট বা প্রাইস যখন মাচ বেটার দেন ইউর কম্পিটিটরস টু ইউর কাস্টমার্স, দেন ইউ হ্যাভ আ গুড সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দ্য মার্কেটপ্লেস, রাইট? তাহলে এটা মানে দক্ষ এবং এফিশিয়েন্ট এমপ্লয়িরাও কিন্তু এই সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা ভ্যালুয়েবল সোর্স, কারণ আপনার এমপ্লয়িরা কিন্তু আপনার অর্গানাইজেশনের নতুন নতুন আইডিয়া জেনারেট করবে, তারাই কিন্তু ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ বিভিন্ন অ্যাপ্রোচ ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে দেবে কাস্টমারদের কাছে, তাই না? দ্যাট মিনস দে আর অলসো আ ভ্যালুয়েবল এবং ক্রুশিয়াল সোর্স অফ সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ওকে, বুঝতে পারতেছেন কিনা? এখন দেখেন সোর্সেস অফ এমপ্লয়ি ভ্যালু, এখানে দেখেন কয়েকটা বিষয় দেওয়া আছে। প্রথমটা কি দেখেন, এমপ্লয়িরা কিভাবে ভ্যালুয়েবল, হাউ এমপ্লয়িজ আর ভ্যালুয়েবল টু অ্যান অর্গানাইজেশন। টেকনিক্যাল নলেজ, এর মধ্যে আছে কি মার্কেটস, প্রসেস, কাস্টমার্স, এনভায়রনমেন্ট। বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনার মানে বিজনেস এনভায়রনমেন্ট মানে একটা এনভায়রনমেন্ট আছে, জানেন কিনা? যেমন আমরা বলি না সোশ্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে অনেক কমিউনিটি আছে, রাইট? অনেক মানে পক্ষ আছে, পক্ষ বিপক্ষের অনেকগুলো মানে ট্রেড ইউনিয়ন আছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান আছে, আমরা সাধারণ আমজনতা আছি। ঠিক একইভাবে বিজনেস এনভায়রনমেন্ট বলে একটা এনভায়রনমেন্ট আছে, যে আমার বিজনেসে আমার কম্পিটিটর কারা, আমার কাস্টমার্স কারা, আমার মানে আমার সরকারকে, ঠিক আছে, যার থেকে পরামর্শ বা আমি বিভিন্ন লিগাল ইস্যুস নিয়েও কিন্তু আমি পরামর্শ নিই, বিভিন্ন আইন বিষয়ক সংস্থা আছে, এরা কিন্তু আমার বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে ইনক্লুডেড। ইভেন আমার অর্গানাইজেশনের এবং বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে আমার টু টাইপসের এনভায়রনমেন্ট আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে যে বাইরের যারা দে আর নট ডিরেক্টলি রিলেটেড বাট দে আর রিলেটেড ইনডিরেক্টলি, ঠিক আছে? তারা অর্গানাইজেশনে ইফেক্ট করে বাট ইনডিরেক্টলি,
but they are not directly connected, but they are indirectly connected to my organization. But who are the people? Who are the people that they are internally connected to my organization is my employees. Our organization employees staff top to bottom, top level management থেকে একদম middle level management, then lower level management, then হচ্ছে আপনার operational employees বা field level employees, মাঠ পর্যায়ের কর্মী যারা, they are the internal they are the internal part of my environment. তারা কিন্তু অর্গানাইজেশনের ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এখন দেখেন এই যে কাস্টমার এনভায়রনমেন্ট, মার্কেটের কি অবস্থা, যে প্রসেস ইউজ করে, যে প্রসেস বা সিস্টেম ইউজ করে আমি আমার র ম্যাটেরিয়ালসটাকে আউটপুটে পরিণত করতেছি। আমি কিন্তু র ম্যাটেরিয়ালস কিনে আনি, সেটা কিন্তু ট্রান্সফরমেশনের মাধ্যমে, কনভার্সনের মাধ্যমে আমি আউটপুটে রূপান্তরিত করি। এটা যে সিস্টেম বা প্রসেস ইউজ করে করি, এই সম্পর্কিত টেকনিক্যাল নলেজ থাকা মানে কি, এটা আমার অর্গানাইজেশনের জন্য একটা প্লাস পয়েন্ট। মানে অর্গানাইজেশনের এই টেকনিক্যাল নলেজ সম্পন্ন ব্যক্তিরা আমার জন্য একটা ভ্যালুয়েবল সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ঠিক আছে, পরেরটা কি দেখেন, অ্যাবিলিটি টু লার্ন এন্ড গ্রো। এখানে বোঝানো হচ্ছে এমপ্লয়িজ হু আর এনাবেল, হু আর কি বলবো, who want to learn and who want to grow both in their career and in their organization. তারা অর্গানাইজেশনেরও বেটারমেন্ট চায়, তাদের নিজেদের ক্যারিয়ারও গ্রোথ চায় বা অ্যাডভান্সমেন্ট চায়। এটাও কিন্তু আমার অর্গানাইজেশনের জন্য একটা অ্যাসেট, কাইন্ড অফ অ্যাসেট। কারণ মানে এমপ্লয়িরা কিন্তু কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে দিয়ে যায়, তাই না? আপনি একদম প্রথম দিন যা শিখবেন অর্গানাইজেশনে, এক বছর পরে সেই নলেজটা তো আরো বাড়বে। সেই নলেজটা ইউজ করে আপনি আরো বেটার আইডিয়াস ক্রিয়েট করতে পারবেন। এখানে কি বলা আছে দেখেন, openness to new ideas এবং acquisition of knowledge or skills. These are the things are also the value of employee. ঠিক আছে, তারপর কি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস। ঠিক আছে, মানে এখানে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস নিয়ে হচ্ছে আপনি সঠিক ডিসিশন সঠিক সময় নিতে পারেন কিনা। সঠিক ডিসিশন সঠিক সময় নিতে পারাটা একটা কাইন্ড অফ স্কিল, যেটাকে ডিসিশন মেকিং স্কিল আমরা বলতে। আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারি কিনা, টাইম ম্যানেজমেন্ট স্কিলস, মানে কোন কাজের প্রায়োরিটি কতটা, এটা বুঝে কাজ করতে পারি কিনা। প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রতিটা প্রবলেম কিন্তু সমান ইম্পর্টেন্ট না। কোন প্রজেক্টের ইম্পর্টেন্স বেশি, সেটা প্রায়োরিটি বেশি, সেটা বুঝে আমি কাজ করতে পারি কিনা। আমাদের লাইফটা দেখবেন, নিজেদের পার্সোনাল লাইফে আমরা যদি প্রায়োরিটাইজ করতে পারতাম যে এটা বেশি দরকারি, এখানে আমার বেশি টাইম ইনভেস্ট করা দরকার, শ্রম ইনভেস্ট করা দরকার, আমরা কিন্তু আমাদের জীবনে হয়তো আরো বেশি ভালো করতে পারতাম। কিন্তু আমরা প্রায়োরিটিগুলো বুঝি না, এমন কাজে সময় নষ্ট করি বা এমন কাজে রিসোর্স নষ্ট করে ফেলি যেটা আসলে মানে ওই পরিমাণ আউটপুট বা ফিডব্যাক নিয়ে আসে না। তারপর হচ্ছে দেখেন মোটিভেটেড এমপ্লয়িজ। ঠিক আছে, এমপ্লয়িজ হু আর সেলফ মোটিভেটেড, মানে যাদেরকে আপনার মোটিভেটেড করতে হবে না। আপনাদেরকে একটা থিওরি বলি, থিওরি এক্স এবং থিওরি ওয়াই, শুনেছেন? থিওরি এক্স এবং থিওরি ওয়াই, এটা হচ্ছে একটা মোটিভেশন। এখানে বলা হচ্ছে যে কোনো অর্গানাইজেশনে টু টাইপস ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ আর देयर। একটা হচ্ছে আপনার থিওরি এক্স, আদার্স ইজ থিওরি ওয়াই। থিওরি এক্স এ যারা, দে আর নট সেলফ মোটিভেটেড, ইউ অলওয়েজ নিড টু পুশ দেম। বুঝতে পেরেছেন? সবসময় তাদেরকে একটা পানিশমেন্ট, একটা পুশিং বা একটা মানে ফোর্স, এগুলো ইউজ করে আপনার তাদেরকে কাজ করিয়ে দিতে হবে। সবসময় তাদেরকে, আপনার যে কিছু স্টুডেন্টস আছে দেখবেন, দে আর নট সেলফ মোটিভেটেড, আপনার তাদেরকে রেগুলার বেসিসে অ্যাসাইনমেন্ট, কুইজ, রেগুলার বেসিসে এক্সাম দিয়ে তাদেরকে আপনার পড়াশোনার জন্য বাধ্য করতে হবে, রাইট? আবার কিছু দেখবেন স্টুডেন্টস আছে তারা নিজে থেকেই প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে, দে আর সেলফ মোটিভেটেড, এবং তাদের একটা গোল থাকে এবং সেই গোল অনুযায়ী তারা কাজ করতে নিজেদের উদ্বুদ্ধ হয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে মোটিভেটেড এমপ্লয়িজ আর অলসো কেউ আসবে না, লাইক অবশ্যই মোটিভেটেড এমপ্লয়িজ আর অলসো ওয়ান কাইন্ড অফ সোর্স অফ এমপ্লয়ি ভ্যালু। ঠিক আছে, তারপর কমিটমেন্ট, নট অনলি মোটিভেটেড বাট অলসো কমিটেড পিপল। অর্গানাইজেশনে দেখেন, অর্গানাইজেশনে সেলফ মোটিভেটেড পিপল পেলেও কমিটেড পিপল পাওয়াটা কিন্তু কঠিন। যে একজন এমপ্লয়ি অর্গানাইজেশন অনেক বছর ধরে আছে এবং অর্গানাইজেশনের ভালো সময় খারাপ সময় সব সময়
সময় কিন্তু সে অর্গানাইজেশনের হয়ে কাজ করতে চায়। তার সুইচিং মেন্টালিটি কম, স্টেবল অনেক, সে অনেক স্টেবল এবং অর্গানাইজেশনকে সে ওন করে। অর্গানাইজেশনের ভ্যালুস, মিশনস বা অর্গানাইজেশনের পারপাসের সাথে সে নিজেকে রিলেট করে, ঠিক আছে? তো এই ধরনের কমিটেড এমপ্লয়িজ আর অলসো সোর্সেস অফ এমপ্লয়ি ভ্যালু। এবং লাস্টেরটা হচ্ছে দেখেন টিম ওয়ার্ক। আপনাদের কোশ্চেনটা যদি আসলে আসতে পারে যে এক্সপ্লেইন সাম অফ দ্য সোর্সেস অফ এমপ্লয়ি ভ্যালু, তখন এই বিষয়গুলো দিবেন। টেকনিক্যাল নলেজ, ability to learn, grow, motivated employees, committed employees, decision making capabilities, তারপর টিম ওয়ার্ক, ঠিক আছে? টিম ওয়ার্ক বিষয়টা হচ্ছে অর্গানাইজেশনে কোনো কিছু আপনি একা করলে যতটা আউটপুট পাবেন সেটা যদি আপনি কম্বাইন্ড টিম ওয়ার্ক টিম হিসেবে করেন তাহলে সেটা আউটপুট আরো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হতে পারে, ঠিক আছে? এবং এখানে দুইটা স্কিলস, আর একটা হচ্ছে লিডারশিপ স্কিলস বা লিডারশিপ অ্যাবিলিটিও বলতে পারি, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। এখন ইন্টারপার্সোনাল স্কিলসটা কি জানেন? Relation with other people. How well you communicate with other people, how well you maintain the relationship with other people. মানুষের সাথে আপনার রিলেশনশিপটা কেমন, আপনি মানুষকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারেন, তাদের সাথে কতটা ফ্রেন্ডলি ওয়েতে আপনি কাজ আদায় করে নিতে পারেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে লিডারশিপ অ্যাবিলিটিস। ওই যে লিডারশিপ অ্যাবিলিটিস মানে আপনি আসলে ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যক্তিত্ব কিনা, আপনাকে দেখে অ্যাজ এ লিডার আপনাকে দেখে আপনার ফলোয়াররা ইনফ্লুয়েন্সড হয় কিনা, তারা আপনার কাজ করার এনার্জিটা পায় কিনা, ঠিক আছে? তাহলে দিস আর দ্য সোর্সেস অফ এমপ্লয়ি ভ্যালু। ওকে, আপনাদের তো যেহেতু উইকে একটা ক্লাস আমার একটু ফাস্টে যেতে হবে, আপনারা দেখা যাবে যে সিলেবাস কমপ্লিট হবে না। এগুলোকে হচ্ছে আপনারা এখানে এক্সপ্লেন করেছি যেটা আমি এতক্ষণ বললাম। আচ্ছা, এখানে দেখেন অ্যাডপ্টিং এ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ। দেখেন হিউম্যান অ্যাসেটস বিকাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটা আমি আপনাদেরকে বললাম। রিকোয়ার্ড স্কিলস বিকাম লেস ম্যানুয়াল এবং মোর নলেজ বেসড। এটা তো মানে যে স্কিলসটা বর্তমানে দরকার, বর্তমান 21st সেঞ্চুরিতে যে স্কিলসটা এমপ্লয়ীদের কাছ থেকে বেশি দরকার, মানে ম্যানুয়াল কাজ কিন্তু এখন নাই, এখন সব অটোমেটেড এবং নলেজ বেসড হয়ে গেছে, ঠিক আছে? এবং এই রিলেটেড স্কিলস বেশি দরকার বর্তমানে এমপ্লয়ীদের কাছ থেকে, কারণ ম্যানুয়াল লেবার এখন দরকার হয় না, সবকিছুর জন্য ইকুইপমেন্টস, মেশিনস, কম্পিউটার আছে, ঠিক আছে? এবং ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজিক কনসিস্টেন্ট অ্যাপ্রোচ ইজ নিডেড। বোথ অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, জিনিসটা ইন্টিগ্রেটেড হতে হবে অ্যাক্রস দ্য অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, এবং স্ট্র্যাটেজির সাথে যাতে ম্যাচ করে জিনিসটা। ওকে, আচ্ছা দেখেন এখানে একটা ডিলেমা দেয়া আছে, উভয় সংকট, ঠিক আছে? ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। কি? এই আপনি যদি অর্গানাইজেশনের এমপ্লয়ীদের পিছনে ইনভেস্ট করতে যদি ব্যর্থ হন, if you fail to invest in your employees, it causes two things. One is inefficiency in the organization, and the second one is organization's competitive positions become weak. এটা কি মনে হয় না আপনাদের? আপনি যদি আপনার অর্গানাইজেশনে এমপ্লয়ীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা না করেন, তারা যদি ট্রেইনড এমপ্লয়ি হিসেবে বাই দ্য টাইম তারা যদি ট্রেইনড এমপ্লয়ি হিসেবে নিজেদের দক্ষতা বাড়াতে না পারে, সেটা আপনার অর্গানাইজেশনের কস্ট বাড়াবে, আপনার অর্গানাইজেশনের কম্পিটিটিভ পজিশনকে উইক করে দেবে এবং আপনার অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি কমিয়ে দিবে, রেপুটেশন খারাপ করে দিবে, রাইট? মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার, আপনি যদি ফেল করেন, আপনার অর্গানাইজেশনের এমপ্লয়ীদের পিছনে ইনভেস্ট করতে যদি আপনি ফেল করেন, এই বিষয়গুলো হয়। এখন দেখেন একটা বিষয় হচ্ছে হিউম্যান অ্যাসেটস আর রিস্কি ইনভেস্টমেন্ট। এই কথাটা কেন বলছি? এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাসেটস এর কথা বলিনি। যে কোনো অর্গানাইজেশনে হিউম্যান অ্যাসেটস আর রিস্কি ইনভেস্টমেন্ট, এটা কেন বলা হয়েছে বলেন তো? কেউ বলতে পারবে? ট্রেনিং নেওয়ার পর সুইচ আমি একজনকে ট্রেন করলাম, সে সব সুইচ করলো, চলে গেল। মানে কারণটা হচ্ছে উই হিউম্যান বিংস আর নট প্রেডিক্টেবল। যে কোনো অ্যাসেটস কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন, যে এখানে আমি ধরেন একটা বিল্ডিং আমি কিনলাম, বা যে কোনো একটা ফ্ল্যাট আমি কিনলাম, বা একটা ভূমি আমি কিনলাম, ল্যান্ড কিনলাম, এটা কত বছর আমার আওতায় থাকবে এটা আমি জানি। কিন্তু হিউম্যান অ্যাসেটস এটা কত দিন আমার আওতায় থাকবে, বা 1 ঘন্টা পরেও আমার আওতায় থাকবে কিনা, এটা কিন্তু আমি জানি না। উই আর সো unpredictable, ঠিক আছে? অ্যান্ড উই হিউম্যান বিংস আর সো, কি বলবো, দে আর নট স্টেবল, ঠিক আছে?
ডিসলয়াল হয়ে যাবো, লয়ালিটি কিন্তু আমার মধ্যে থাকবে না, ঠিক আছে? উই আর ডিসলয়াল অ্যাজ ওয়েল, ঠিক আছে? আমাদের মধ্যে লয়ালিটি রেট কম। লয়াল এমপ্লয়িজ অবশ্যই অর্গানাইজেশনের অ্যাসেট। এখন আপনি একটা হিউম্যান অ্যাসেটস, আপনার অর্গানাইজেশনের এমপ্লয়ীদের আপনি অনেক ট্রেনিং এর ব্যবস্থা করলেন, সেটার জন্য আপনি অনেক ইনভেস্টমেন্ট করলেন, অর্গানাইজেশনে অনেক রিসোর্স আপনি ব্যয় করলেন, কিন্তু আসলে তার ফিডব্যাক আউটপুট আপনি তার কাছ থেকে বাই দ্য টাইম পাবেন কিনা, এটা একটা কোশ্চেনেবল জিনিস, এবং সেজন্য এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? অ্যান্ড ইট রিকোয়ার্স এক্সট্রা এফোর্ট টু এনশিওর দ্যাট দে আর নট লস্ট। Like you go last session. মানে এটা কিন্তু আপনার মানে তারা যে চলে যাবে না, এটা এনশিওর করার জন্য আপনাকে এক্সট্রা অনেক এফোর্ট দিতে হবে, তাদেরকে মোটিভেটেড রাখার জন্য, তাদেরকে বিভিন্ন ইনসেন্টিভ দিতে হবে আপনার অর্গানাইজেশনে, তাদেরকে প্রফিট শেয়ারিং দিতে হবে, গেইন শেয়ারিং দিতে হবে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি দিতে হবে, হাউজিং ফ্যাসিলিটি দিতে হবে, টু এনশিওর দ্যাট দে আর নট লস্ট। কারণ একজন ট্রেন্ড ইফিশিয়েন্ট এমপ্লয়ি কিন্তু আমার অর্গানাইজেশনের জন্য অ্যাসেট। নতুন আরেকজন এমপ্লয়ি আসবে, তাকে ট্রেনিং এর জন্য কিন্তু আবার আমার এক্সট্রা খরচ হবে, বুঝতে পেরেছেন? যাই হোক, বুঝতে পারলে ভালো। এখানে দেখেন আমি আপনাদের বলেছিলাম যে অর্গানাইজেশনে কিছু টাইপস থাকে, দেখেন 5 টাইপস। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, মার্কেট, অপারেশনাল এন্ড হিউম্যান। এই সাইডটা দেখেন, এটা দেখেন মেজারমেন্ট, মানে কোন ধরনের রিসোর্স টাইপসটা মেজার করা ডিফিকাল্ট টু ইজিয়ার। এই দেখেন হিউম্যান, মানে যত নিচে নামতেছে হিউম্যানের দিকে এটা মোর ডিফিকাল্ট, এবং এই ফিনান্সিয়াল, ফিজিক্যাল এগুলো কিন্তু মোর ইজিয়ার টু মেজার, ঠিক আছে? হিউম্যান অ্যাসেটস এর মধ্যে কি তাদের এডুকেশন, তাদের নলেজ লেভেল, তাদের স্কিল লেভেল, তাদের কম্পিটেন্সি, তাদের ওয়ার্ক হ্যাবিটস এবং মোটিভেশন, তাদের পার্সোনাল রিলেশনশিপ উইথ আদার co-workers. These are the things which an organization use as an asset of human resources, ঠিক আছে? আর ফাইন্যান্সিয়াল কি আপনাদের এমসিকিউ আসতে পারে, কিরকম আসতে পারে? ফর এক্সাম্পল আমি দিলাম যে among these which are financial resources, আমি দিতে পারি ধরেন কম্পিটেন্সিস, ইকুইটি, আপনার টেকনোলজি। আপনি কোনটা আছে? ইকুইটি। এভাবে এমসিকিউ আসতে পারে, Today, আসতে পারে। one day after আজকে তো আজকে এই চ্যাপ্টারের উপর ইন্ট্রোডাকশন মিডটার্ম, আপনাদের মিডটার্ম হবে না, মিডটার্মে আসতে পারে। এই কোশ্চেনটা দিয়ে দিন, আমার তো শিখা হয়ে গেছে। তারপর দেখেন গুডউইল, আপনার একটা গুডউইল মার্কেটে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যদি একটা গুডউইল ইমেজ, একটা গুড ইমেজ ক্রিয়েট হয়ে যায়, সেটা আপনার হচ্ছে মার্কেট অ্যাসেটস। তারপর আর বাঞ্চ অফ লয়াল কাস্টমার্স, আপনি যদি লয়াল কাস্টমারের একটা টিম পেয়ে যান যারা সবসময় আপনার থেকে প্রোডাক্ট কেনে বা কিনবে, ঠিক আছে? মানে তাদের পার্চেজিং হ্যাবিট সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়েও তারা রিলায়েবল, তারা স্যাটিসফাইড, এটাও আপনার জন্য একটা মার্কেট অ্যাসেটস, ঠিক আছে? দিস আর দ্য থিংস। তারপর ফিজিক্যাল অ্যাসেটস এর মধ্যে কি কি আছে দেখেন, ল্যান্ড, ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্টস, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে রয়েছে আপনার সিকিউরিটিজ, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল। অপারেশনালের মধ্যে রয়েছে your structure of work, the technology used to process your products and services, এবং human resources মধ্যে এগুলো আশা করি পারবেন। আর এভাবেও আসতে পারে যে which type of resources is more difficult to manage or measure human. আচ্ছা দেখেন রিসার্চ ফাইন্ডিংস, এখানে একটা মানে যে বই থেকে পড়াচ্ছি, যে চ্যাপ্টার থেকে পড়াচ্ছি, ওই চ্যাপ্টারে একটা রিসার্চ দিয়ে ওই রিসার্চের কিছু ফাইন্ডিংস এখানে দেয়া আছে। প্রথমটা কি, HR practices directly related to the profitability and market value, ঠিক আছে? এবং প্রাইমারি রিসোর্স ফর প্রফিটেবিলিটি ইজ ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ হিউম্যান ক্যাপিটাল। আপনি আপনার অর্গানাইজেশনের হিউম্যান ক্যাপিটালকে যদি ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারেন, সেটা আপনার জন্য প্রফিটেবিলিটির একটা প্রাইমারি রিজন, ঠিক আছে? এবং integrated management of human capital can result in 47% increase in market value. মার্কেটে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা অর্গানাইজেশনের যে ভ্যালু, সেটা 47% ইনক্রিজ করতে পারে যদি আপনার হিউম্যান ক্যাপিটালটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন।
এইচআর ভ্যালু চেইন। এখন ভ্যালু চেইন বুঝতে, ভ্যালু চেইন জিনিসটা কি? ভ্যালু জিনিসটা কি? হোয়াট ইজ ভ্যালু? What do you understand by the term value? Importance, significance of anything. Important Importance, significance. ভ্যালু আমি তখন বলতে পারি যখন আমরা বলতে পারি না the difference between the cost of input and the cost of output, বলতে পারি এই ডিফারেন্সটাকে ভ্যালু বলতে পারি। যেমন এই মোবাইল ফোনটা, ঠিক আছে, এটা প্রসেস আকারে মোবাইল ফোন আকারে যখন আমার হাতে আসছে, তার আগে র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমি একসাথে করেছি, সেটা ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে কিন্তু মোবাইল ফোন হয়েছে। তার আগে কিন্তু এটার ভ্যালু 20,000 বা 25,000 টাকা ছিল না। তার আগে প্রত্যেকটা পার্টের ভ্যালু আলাদা আলাদা কম ছিল, কিন্তু সেটাকে প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন টেকনোলজি ইউজ করে কিন্তু আমি যখন কম্বাইন্ড আকারে নিয়ে আসলাম এবং আমার ব্যবহার উপযোগ্য যখন আমি করে, মানে মার্কেট যখন আমার ব্যবহার উপযোগ্য করে আমার হাতে দিল, তখন এটার ভ্যালু কিন্তু কয়েক হাজার গুণ বেড়ে গেল। তার মানে ওই যে ইনপুটের যে কস্টটা আর আউটপুট হিসাবে আমি যেটা যত টাকা দিয়ে কিনে আনলাম, এটার যে ডিফারেন্সটা, এই দুইটার ডিফারেন্সই তো ভ্যালু। আমি একটা মার্কার, ঠিক আছে, মার্কারে আমরা ইঙ্ক ব্যবহার করি, প্লাস্টিক ব্যবহার করি অ্যাজ এ র ম্যাটেরিয়ালস, তাই না? যে কোনো মার্কার যখন আমি ইউজ করি, ইঙ্ক এবং প্লাস্টিক র ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করি। ওইটা যখন মার্কার আকারে আমার ব্যবহারের উপযোগী করে তোলা হয়, তখনই তো ওইটার দাম 50 টাকা 100 টাকা হয়। একটা প্লাস্টিক বা অল্প পরিমাণ প্লাস্টিক এবং অল্প পরিমাণ কালির দাম কি 100 টাকা দিয়ে আপনি কিনবেন? নেভার এভার। কিন্তু ওটা যখন আপনি কনভার্সনের মাধ্যমে মার্কেট হিসেবে আপনার লেখার উপযোগী করে তোলা হবে, তখনই কিন্তু আপনি 100 টাকা দিয়ে কিনবেন। তাহলে কস্ট অফ ইনপুট এন্ড দ্য কস্ট অফ আউটপুট, এই দুইটার ডিফারেন্সই হচ্ছে ভ্যালু। এবং এই ভ্যালুটা প্রতিটা স্টেজে অ্যাড হয়, অর্গানাইজেশনের প্রতিটা স্টেজে কিন্তু ভ্যালুটা অ্যাড হয়। প্রথমে দেখেন এমপ্লয়ি আউটকামস, যেমন তাদের অ্যাটিটিউড এবং তাদের বিহেভিয়ার। তাদের যদি অর্গানাইজেশনের প্রতি পজিটিভ অ্যাটিটিউড এবং পজিটিভ ওয়ার্কিং বিহেভিয়ার থাকে, এটা অর্গানাইজেশনের এমপ্লয়িদের জন্য একটা পজিটিভ আউটকাম। এবং সেটা কিভাবে অর্গানাইজেশনাল আউটকামে রূপান্তরিত হয়? অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি বাড়ে, কারণ মোটিভেটেড এবং পজিটিভ অ্যাটিটিউড মেন্টালিটি পিপল কজ মোর প্রোডাক্টিভ এন্ড মোর কোয়ালিটি প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। এবং এটা ইন টার্মস আমার প্রফিটেবিলিটি বা রেভিনিউ বাড়িয়ে দেয়। এটা হচ্ছে ফাইনান্সিয়াল আউটকাম। এবং ওভারঅল হচ্ছে আমার স্টক প্রাইসের দাম বেড়ে যায়, যেটাকে আমি বলতে পারি মার্কেট বেসড আউটকাম। মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ ওয়ার্ক বিহেভিয়ার একজন এমপ্লয়ি কিভাবে আমার স্টক প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা স্টেজে। এখানে ম্যাম আরেকটা জিনিস এটাকে ভাবতো না যে পজিটিভ অ্যাটিটিউড আর বিহেভিয়ার এটা প্রত্যেকে আসবে, তখন সে তার যে তার ভ্যালুটা করব, হ্যাঁ, যখন আমার অর্গানাইজেশনের এমপ্লয়িদের প্রতি আমি ইনভেস্ট করব, রাইট ওই জিনিসটা তাহলে থেকে আসবে। হ্যাঁ রাইট। কারণ আমি যখন দেখব যে অর্গানাইজেশন আমার বেটারমেন্টের জন্য ইনভেস্ট করছে, ওটাই কিন্তু আমার অর্গানাইজেশনের প্রতি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে এবং ওইটাই আমার কাজেও আমার মানে আসবে, চলে আসবে আমার কাজে। এবং কাজে চলে আসলে সেটা অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি বা রেভিনিউতে চলে আসবে এবং এট দ্য মানে লাস্ট হচ্ছে অর্গানাইজেশনের স্টক প্রাইস বেড়ে যাবে। মানে এমপ্লয়িদের আর মানে অর্গানাইজেশনের স্টক প্রাইস মানে বোঝেন, প্রত্যেকটা অর্গানাইজেশন আপনারা শেয়ার বাজারে শেয়ার কেনেন না, আপনারা কোন মার্কেটের মানে কোন কোম্পানির শেয়ারটা কিনেন, যে কোম্পানির গ্রোথ বেশি, ইয়েস ভালো, রাইট? আচ্ছা, ম্যাম এগুলোকে আপলোড করেন না? এটা আজকে গিয়ে আপলোড করব, একটু মনে করিয়ে দেন। আপনার শুধু একটা পেয়েছি যেতে, হ্যাঁ, ওই ইন্ট্রোডাকশনটা পেয়েছি, হ্যাঁ। আজকে গিয়ে এটা